নিত্য নতুন শর্ত দিয়ে গণতন্ত্র উত্তরণের পথকে সংকটে ফেলছে একটি গোষ্ঠী। মন্তব্য তারেক রহমানের। নিত্য নতুন শর্ত জুড়ে দিয়ে গণতন্ত্র উত্তরণের পথকে কেমন যেন সংকটাপূর্ণ করে তোলা হচ্ছে। কোনো অগণতান্ত্রিক কিংবা অপশক্তির কাছে শেষ পর্যন্ত বিনা শর্তে আত্মসমর্থনের পথে হাঁটতে হয় কিনা দলগুলোকে, এমন বিপদের কথাও স্মরণ রাখার জন্য আমি বিনীত অনুরোধ জানাই। জামায়াতের বিরুদ্ধে বিএনপির অভিযোগ নিয়ে কালকের মধ্যে মির্জা ফখরুলের জবাব চান তাহের। ফখরুল সাহেবকে অনুরোধ করব, উনি আগামীকালের ভিতরে বা ওনার সময় মতো জামাত ইসলাম কোন কোন পয়েন্টে মিথ্যা বলছে এটা জাতির কাছে পরিষ্কার করবে। সংস্কার ভেস্তে দিতে চায় এক দল, আরেক দলের নির্বাচন পেছানোর চেষ্টা দেখছে এনসিপি। শাপলাকলি প্রতীক নিয়ে নির্বাচনের ঘোষণা। একদল সংস্কারকে ভেস্তে দিচ্ছে, আরেক দল নির্বাচনকে পেছানোর চেষ্টা করছে। গণভোট ইলেকশনের দিন হতে পারে, ইলেকশনের আগেও হতে পারে। শাপলা এবং কলি অন্তর্ভুক্তি করেছে, আমরা শাপলা কলি নিব। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। মুহুর্মুহু হাতবোমা বিস্ফোরণ, শরীয়তপুরে যুবদল নেতা সহ আহত 2। বগুড়ায় ককটেল বানাতে গিয়ে জখম 1। ব্রাহ্মণবাড়িয়ায় গুলিবিদ্ধ একজনের মৃত্যু। ফরিদপুরে সংঘর্ষে আহত 7। জুলাই হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা হানিফ ও জাসদের ইনুর বিচার শুরু। পলাতক 4 জনের বিরুদ্ধে পরোয়ানা। আন্দোলনে কুষ্টিয়ায় হত্যা ও উস্কানির অভিযোগ। দুর্নীতির প্রমাণ পেলে ভারতের আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ চুক্তি বাতিলের ইঙ্গিত। দুদকের মাধ্যমে ব্যবস্থার ঘোষণা উপদেষ্টার। জড়িতদের আইনের আওতায় আনার দাবি। এবার বিশ্ব ইজতেমা ফেব্রুয়ারির নির্বাচনের পর রোজা শেষ হলে আলাদাভাবে আয়োজন করবে তাবলিগের 2 পক্ষ, জানালেন ধর্ম উপদেষ্টা। নিরাপত্তা ঝুঁকি এড়াতে এই সিদ্ধান্ত। এবং বৃষ্টিতে হেলে পড়েছে পাকা ধান, পানির নিচে আলু, পেঁয়াজ, রসুন সহ রবি শস্য। দিশেহারা দিনাজপুর, নওগাঁ, জয়পুরহাট সহ বিভিন্ন জেলার কৃষক। ক্ষতিগ্রস্ত সহায়তায় কৃষি বিভাগ। নতুন নতুন শর্ত দিয়ে গণতন্ত্রের পথকে সংকটাপন্ন করছে একটি গোষ্ঠী। রাজনৈতিক দলগুলো এই কৌশল বুঝতে না পারলে আত্মসমর্পণ করতে হবে অপশক্তির কাছে। বিকেলে রাজধানীর বনানীতে বিএনপির এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে এই সতর্ক বার্তা দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আরও বলেছেন, বিএনপির বিজয় ঠেকাতে শুরু হয়েছে সংঘবদ্ধ অপপ্রচার। প্রবাসী সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহের অনলাইন পেমেন্ট গেটওয়ের কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন বিএনপির শীর্ষ নেতারা। রাজধানীর বনানীতে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি বলেন, বিএনপির বিজয় ঠেকাতে সংঘবদ্ধ অপপ্রচার শুরু হয়েছে। গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই বিএনপিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না। বর্তমানে বিএনপির বিজয় ঠেকাতে সংঘবদ্ধ অপপ্রচার এবং অপকৌশল দৃশ্যমান হতে শুরু করেছে। তবে বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তিতে বিশ্বাসী প্রতিটি মানুষ যদি ঐক্যবদ্ধ থাকেন, তাহলে কোনো ষড়যন্ত্রই বিএনপিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না ইনশাআল্লাহ। দেশের স্বার্থে ছাড় দিয়ে হলেও রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতা এবং সরকারকে সহযোগিতা করেছে বিএনপি, এমনটা জানিয়ে তারেক রহমান বলেন, এরপরও নতুন নতুন শর্ত দিয়ে গণতন্ত্রের পথকে সংকটাপন্ন করেছে একটি গোষ্ঠী। রাজনৈতিক দলগুলোকে সতর্ক করে তিনি বলেন, কৌশল বুঝতে না পারলে অপশক্তির কাছে করতে হবে আত্মসমর্পণ। প্রতিনিয়ত একের পর এক নিত্য নতুন শর্ত জুড়ে দিয়ে গণতন্ত্র উত্তরণের পথকে কেমন যেন সংকটাপূর্ণ করে তোলা হচ্ছে। এর পরিণতি সম্পর্কেও আমাদেরকে সতর্ক থাকা অবশ্যই প্রয়োজন। কৌশল এবং অপকৌশলের মধ্যে আমরা পার্থক্য বুঝতে ব্যর্থ হলে কোনো অগণতান্ত্রিক কিংবা অপশক্তির কাছে শেষ পর্যন্ত বিনা শর্তে আত্মসমর্থনের পথে হাঁটতে হয় কিনা বাংলাদেশের এই মুহূর্তে মাঠে থাকা সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকে এমন বিপদের কথাও স্মরণ রাখার জন্য আমি বিনীত অনুরোধ জানাই। আগামী নির্বাচন ঘিরে দল মনোনীত প্রার্থীদের নাম শিগগিরই ঘোষণা করা হবে জানিয়ে নেতাকর্মীদের দলীয় সিদ্ধান্ত মেনে নেওয়ার নির্দেশনা দেন তারেক রহমান। শীঘ্রই পর্যায়ক্রমে বিভিন্ন আসনে বিএনপির মনোনীত দলীয় প্রার্থীদের নাম আমরা জানিয়ে দেব দলের পক্ষ থেকে।
ভিন্ন রাজনৈতিক দলের যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের সঙ্গে রাজপথের সঙ্গী ছিলেন, এমন প্রার্থীকেও বিএনপি সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই বাস্তবতার কারণে হয়তো কিছু সংসদীয় আসনে বিএনপি দলীয় প্রার্থী মনোনয়ন বঞ্চিত হবেন। আপনারা এই বাস্তবতাটিকে মেনে নেবেন দয়া করে, দলের সিদ্ধান্তকেই চূড়ান্ত হিসাবে গণ্য করবেন। বর্তমান সময়েও নারীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, নারী ও শিশুদের নিরাপত্তায় রাষ্ট্র উদাসীন থাকতে পারে না। রাষ্ট্র অবশ্যই উদাসীন থাকতে পারে না। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। অবশ্যই দেশের শত্রুরা মাথাচড়া দিয়ে উঠতে শুরু করেছে উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেছেন, সামাজিক মাধ্যমে মিথ্যাচার করে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চলছে। এদিকে দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় জানিয়েছেন, জুলাই সনদ ইস্যুতে বিএনপি প্রতিবাদের পথ বেছে নিলে বর্তমান সরকার টিকতে পারবে না। পরিস্থিতি মোকাবেলায় তাই ধৈর্য ধারণ করে এই সরকারের অধীনেই অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা তার। জুলাই সনদের সুপারিশমালা উপস্থাপনের পর থেকে জাতীয় নির্বাচন ও গণভোট ইস্যুতে সরগরম দেশের রাজনীতি। প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলো দিচ্ছে পাল্টাপাল্টি বক্তব্য। এমন পরিস্থিতিতে দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে 7 নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসকে সামনে রেখে যৌথ সভা করে বিএনপি। বৈঠক শেষে ব্রিফিংয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, এবছর দিবসটি উপলক্ষে 10 দিনব্যাপী কর্মসূচি পালন করবে বিএনপি। আমরা 10 দিন ব্যাপী কর্মসূচি নিয়েছি। এই কর্মসূচিতে 5 নভেম্বর থেকে 13 নভেম্বর পর্যন্ত। বিএনপি মহাসচিব অভিযোগ করেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যাচারের মধ্য দিয়ে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে। বাংলাদেশের শত্রুরা তারা আবার মাথা চালা দিয়ে উঠতে শুরু করেছে, মাথা তুলে উঠতে শুরু করেছে। দুর্ভাগ্যক্রমে আমরা দেখছি যে সোশ্যাল মিডিয়াতেও সেই প্রোপাগান্ডা, মিসইনফরমেশন, মিথ্যা প্রচার দিয়ে বাংলাদেশে একটা নৈরাজ্য সৃষ্টি করার প্রক্রিয়া চলছে। এদিন সকালে আলাদা কর্মসূচিতে অংশ নিয়ে জুলাই সনদ ইস্যুতে চলমান বিতর্কের বিষয়ে সরকারের নীরবতা নিয়ে প্রশ্ন তোলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। বলেন, প্রতিবাদের ভাষা হিসেবে মাঠে নেমে সরকারকে হুমকিতে ফেলতে চায় না তার দল। 7 জন কমিশনার যে প্রতারণা করছে এটা সাধারণ মানুষও বুঝছে। যেভাবে প্রতিবাদ করার কথা আমাদের পক্ষ থেকে, আমরা সেভাবে প্রতিবাদ করছি। কারণ আমরা যদি প্রতিবাদ করি বা আমরা যদি মাঠে নামি, তাতে সরকার টিকে থাকবে কিনা সম্ভব। তাই অত্যন্ত ধৈর্যের সাথে, গণতন্ত্রের সাথে এবং দেশের শান্তিপূর্ণ অবস্থা যাতে বিরাজমান থাকে এবং একটি সুষ্ঠু নির্বাচন আমরা চাই এই সরকারের মাধ্যমে সম্পন্ন। রাষ্ট্র ক্ষমতায় আসার জোরালো সম্ভাবনা থাকায় বিএনপিকে বিতর্কিত করার চেষ্টা অব্যাহত আছে বলেও অভিযোগ করেন বিএনপি নেতারা। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। জামাতকে নিয়ে বিএনপির অভিযোগের বিষয় আগামীকালের মধ্যে মির্জা ফখরুলের ব্যাখ্যা চেয়েছে দলটি। বিএনপি সংস্কারের পাশাপাশি জামাতের বিরোধিতা করছে বলে অভিযোগ দলটির। জুলাই সনদে বিএনপি নোট অফ ডিসেন্টে স্বৈরাচারের লক্ষণও দেখছে জামাত। জুলাই সনদ বাস্তবায়নে গণভোট নির্বাচনের দিন নাকি আগে, এই নিয়ে মুখোমুখি অবস্থানে প্রধান রাজনৈতিক দলগুলো। উদ্ভূত পরিস্থিতিতে জামায়াত ইসলামীর দায় কতটা তা পরিষ্কার করতেই রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন নেতারা। অত্যন্ত হতাশভাবে আমরা দেখছি বিএনপির নানা অভিযোগ নাকচ করে দিয়ে সোমবারের মধ্যে এই বিষয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ব্যাখ্যা দেওয়ার আহ্বান জানান জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তার মতে বিএনপি উস্কানি দিলেও কোনো বিরোধিতায় যেতে চায় না জামায়াত। সংস্কারের বিরোধিতার সাথে সাথে জামাত ইসলামীকে টার্গেট করে বিরোধিতা করা শুরু করে। তাহলে কোনটা মিথ্যা বললাম এ কথা আমাদের জানার অধিকার আছে। আমি ফখরুল সাহেবকে অনুরোধ করব, উনি আগামীকালের ভিতরে বা ওনার সময় মতো জামাত ইসলাম কোন কোন পয়েন্টে মিথ্যা বলছে এটা জাতির কাছে পরিষ্কার করবে। জামায়াত প্রশ্নে বিএনপি এখন আওয়ামী লীগ কায়দায় বয়ান তৈরি করছে অভিযোগ করে তাহের বলেন, তারা কখনো মুনাফিকি করেননি। জামাত ইসলামী কখনোই মুনাফিকি করে না। জামাত ইসলামী কখনোই কারোর সাথে কোনো প্রতারণা করে না। যারা জামাত ইসলামকে এরকম শব্দ নিয়ে আজকে মানুষকে বিভ্রান্ত করতে চাচ্ছে,
তারা যদি কোনো দলের প্রতিনিধিত্ব করেন সেইভাবেও আমরা ওপেন ডিবেট করতে রাজি আছি। এর আগে বিকেলে কাকরাইলের এক সেমিনারে তাহের বলেন, কারো চাপে মাথা নত না করে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে সরকারকে। সেখানে রিফর্মসে ছিল প্রধানমন্ত্রী এবং দলের প্রধান একজন হইতে পারবে না। কোনো ব্যক্তি একাধারে হোল লাইফ টাইমে 10 বছরের বেশি প্রধানমন্ত্রী হইতে পারবে না। এটার বিরোধিতা করা মানে কি, যে ওনারা আবারও স্বৈরাচার হওয়ার একটা চিন্তাভাবনা মাথায় আসে। জামায়াতের অন্যতম নীতি নির্ধারক এই নেতা মনে করেন, বর্তমান যে সংকট তৈরি হয়েছে তার দায় অকৃতজ্ঞ রাজনীতিকদের। আনার ষড়যন্ত্র করে। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। একদল সংস্কার ভেস্তে দিতে চায়, আরেক দল নির্বাচন পেছানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেছেন, গণভোটের সময়সূচি সরকার ও ইসির সক্ষমতার উপর ছেড়ে দেওয়া উচিত। এনসিপি এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জানিয়ে নাহিদ ইসলাম বলেছেন, চলতি মাসেই প্রকাশ হতে পারে প্রার্থী তালিকা। রোববার সকালে রাজধানীর রূপায়ণ টাওয়ারের নিজস্ব কার্যালয়ে চলমান রাজনৈতিক ইস্যুতে সংবাদ সম্মেলন করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। গণভোটের তারিখ মুখ্য বিষয় নয় মন্তব্য করে তিনি বলেন, নির্বাচনের আগে গণভোট হলে ভালো, তবে নির্বাচনের দিন হলেও সমস্যা নেই। তবে চলতি মাসের মধ্যেই জুলাই সনদের আদেশ জারি করার আহ্বান জানান তিনি। গণভোট ইলেকশনের দিন হতে পারে, ইলেকশনের আগেও হতে পারে, তবে এটা কোনো মেজর ইস্যু বলে আমরা মনে করি না। বরং এটা সরকারের উপর ছেড়ে দেওয়া উচিত, নির্বাচন কমিশনের উপর ছেড়ে দেওয়া উচিত, তাদের ক্যাপাসিটি কতটুকু আছে আইন শৃঙ্খলা থেকে শুরু করে। তবে যদি আগে করা সম্ভব হয়, এটা আগে হলে ভালো। দ্রুত সময়ের মধ্যে, এটা এই মাসের মধ্যেই এই আদেশ জারির বিষয় থেকে শুরু, আদেশ জারিটা হয়ে যাওয়া উচিত। গণভোটের অজুহাত থেকে বেরিয়ে সংস্কার নিয়ে ভাবার আহ্বান নাহিদ ইসলামের। তিনি বলেন, এক দল নির্বাচন পেছাতে চায় এবং আরেক দল সংস্কার। বিএনপি তো পুরো ঐক্যমত্য কমিশনের শুরু থেকে মৌলিক যে বিষয়গুলো ছিল সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে, বিরোধিতা করার চেষ্টা করেছে। ফলে সংস্কারের পক্ষে তারা কতটুকু আছে এ বিষয়ে জনগণের ভিতরে প্রশ্ন আছে, আমাদের কাছেও প্রশ্ন আছে। জামাতের কার্যক্রমে মনে হচ্ছে যে তারা নির্বাচনকে পেছানোর কোনো অভিসন্ধি তাদের আছে কি না, দুরভিসন্ধি আছে কি না। ফলে একদল সংস্কারকে ভেস্তে দিচ্ছে, আরেক দল নির্বাচনকে পেছানোর চেষ্টা করছে। নির্বাচনে আপাতত এককভাবে 300 আসনের প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে এনসিপি। এ মাসেই প্রকাশ করা হতে পারে প্রার্থীদের তালিকা। এখন পর্যন্ত আমরা 300 আসন ধরেই আগাচ্ছি। আমরা হয়তো এই মাসেই আমাদের প্রার্থী তালিকা চূড়ান্ত করলেই তখন আসলে আমাদের কে কোথা থেকে দাঁড়াচ্ছে এটা দেখতে পারবেন। সংস্কারের বিপক্ষে যদি কোনো দল অবস্থান নেয়, তাহলে নির্বাচনের জয়ের না প্রশ্নই আসবে না, বরং রাজনীতি থেকেই তাদেরকে হারিয়ে যেতে হবে। নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ সংবিধানে অন্তর্ভুক্ত করা নিয়ে কেউ আতঙ্কিত হলে বোঝা যাবে তারা ষড়যন্ত্রের পায়তারা করছেন। মেজর ইস্যু বলে আমরা মনে করি না। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। অবশেষে শাপলাকলি প্রতীক নিতে রাজি এনসিপি। সিইসির সঙ্গে বৈঠকের পর প্রতীক বরাদ্দ দিয়ে গণবিজ্ঞপ্তি জারির আহ্বান জানিয়েছে দলটি। এদিকে ইসি সচিব জানিয়েছেন, দেশে এখন মোট ভোটার 12,76,00,000-এরও বেশি। চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে 18 নভেম্বর। শাপলা প্রতীক নিয়ে এনসিপি ও ইসির অনড় অবস্থানের অবসান ঘটিয়ে গত বৃহস্পতিবার প্রতীকের তালিকায় শাপলাকলি অন্তর্ভুক্ত করে কমিশন। এর 2 দিন পর রোববার কমিশনে হাজির দলটির 3 সদস্যের প্রতিনিধি। প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে 1 ঘণ্টার বৈঠক শেষে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি জানান, নির্বাচনের সময় ঘনিয়ে আসায় প্রতীক নিয়ে আর পড়ে থাকতে চান না তারা। এ কারণে শাপলাকলিতেই রাজি হয়েছে এনসিপি। আমরা শাপলাকলি নিব, বৃহত্তর স্বার্থ চিন্তা করে এই ডিসিশনটা নিচ্ছি। কিন্তু ইলেকশন কমিশনের যে স্বেচ্ছাচারী আচরণ, এটা পুরো বাংলাদেশের সামনে স্পষ্ট হয়েছে। তাদেরকে আমরা আহ্বান জানিয়েছি যে দ্রুত গতিতে যাতে এনসিপির যে নিবন্ধন প্রক্রিয়া এটা সম্পূর্ণ করে ধানের শীষ এবং শাপলাকলির হাড্ডাহাড্ডি লড়াই হবে। ইসিকে ইঞ্জিনিয়ারিং কমিশন আখ্যা দিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারি জানান, জোটের ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি। যে কোনো দলের নির্বাচন প্রতীক কোনো নমিনেশন বাণিজ্যের প্রতীক হতে পারে না। আমরা এটাকে নির্বাচন কমিশন বলতে পারি না বা ইলেকশন কমিশন বলতে, এটাকে ইঞ্জিনিয়ারিং কমিশন বলতে পারি আমরা। এই ইঞ্জিনিয়ারিং কমিশনে এসেছি, এখানে অনেক কিছু ইঞ্জিনিয়ারিং হচ্ছে। আমরা আপাতত এখনো জোটের কোনো চিন্তা করি না। তবে আমরা বলেছিলাম, যদি বিএনপি সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি এগুলো ছেড়ে আসে এবং সংস্কারে তারা পক্ষে থাকে, সেটাও আমরা ভেবে দেখবো। আবার যদি জামাত ধর্মীয় ফেসিবাদ এবং ধর্মীয় যে বিভাজনের সৃষ্টি রাজনীতি বাংলাদেশে করতেছে, সে জায়গা থেকে সরে আসে, সেটাও আমরা ভেবে দেখব। পরে ইসি সচিব ব্রিফিংয়ে জানান, নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে 18 নভেম্বর। বর্তমানে
বাংলাদেশের ভোটারের সংখ্যা হচ্ছে 12,76,12,384। 1 সেপ্টেম্বর থেকে আমরা 31 অক্টোবর পর্যন্ত এটা বেড়েছে 13,04,880 জন। প্রবাসীদের ভোটার করতে 16 নভেম্বর অ্যাপ চালু করবে ইসি। ধন্যবাদ। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। কাল থেকে অনুদানভুক্ত ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ প্রক্রিয়া শুরুর আশ্বাস দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তো অসন্তোষ জানিয়ে অনুদানহীন প্রতিষ্ঠান ও জাতীয়করণের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা। জাতীয় প্রেস ক্লাব থেকে যমুনা অভিমুখে লং মার্চ অনুদানভুক্ত ও অনুদানবিহীন ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের। কিছু দূর এগোলেই তা আটকে দেয় পুলিশ। রোববার বিকেল 5টা পর্যন্ত প্রায় 3 ঘন্টা সড়ক আটকে রাখেন আন্দোলনকারীরা। এর মধ্যেই আলোচনা করতে সচিবালয়ে যান শিক্ষকদের প্রতিনিধি দল। অনুদানভুক্ত মাদ্রাসা জাতীয়করণের আশ্বাস দেয় শিক্ষা মন্ত্রণালয়। এতে অসন্তোষ জানান আন্দোলনকারীরা। বলেন, অনুদানবিহীন মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা না দেয়া পর্যন্ত আন্দোলন চলবে। আশ্বস্ত করেছেন সন্ধ্যার পরে অথবা আগামীকাল স্বাক্ষর হবে। আগামীকাল দুপুর 12 ঘটিকার মধ্যে এই আন্দোলনরত শিক্ষকদেরকে নিয়ে আমরা বিক্ষোভ কর্মসূচি আমরা পালন করব। আজকে আমাদের গেজেট ছাড়া আমরা এখান থেকে যাব না। যতদিন না পর্যন্ত আমাদের দাবি আদায় না হয় ততদিন পর্যন্ত আন্দোলন চলবে। এদিন শিক্ষকদের সঙ্গে সংহতি জানায় জামায়াত ও গণ অধিকার। মনে করবেন না বন্দুক দিয়ে গুলি চালাবেন, রাবার বুলেট চালাবেন, আর ওই গরম পানি ছিটাবেন, আর এই শিক্ষকরা লেজ গুটিয়ে পালাবে। পুলিশ যদি লাঠি তোলার চেষ্টা করে আমরা গণ অধিকার পরিষদ পল্টন মোড় অবরোধ করব। মাদ্রাসার শিক্ষকরা তাদের দাবি আদায়ের জন্য এভাবে রাজপথে মানবেতর জীবন যাপন করতে হবে, এটা আমরা এই সরকারের আমলে কামনা করি না। 21 দিন ধরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন ইবতেদায়ী শিক্ষকরা। দাবি মেনে না নেয়ায় সোমবার বিক্ষোভ মিছিলের ঘোষণা দেন তারা। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। এবার বিশ্ব ইজতেমা জানুয়ারির পরিবর্তে ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন ও রমজানের পর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা। এবারও তাবলিগ জামাতের দুপক্ষের আলাদা ইজতেমা হবে। প্রতি বছর সাধারণত জানুয়ারি মাসে গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিত হয় বিশ্ব ইজতেমা। তাবলিগ জামাতের মধ্যে বিরোধের কারণে গত কয়েক বছর ধরে মাওলানা সাদ কান্দলভি এবং মাওলানা জোবায়ের অনুসারীরা আলাদাভাবে আয়োজন করছেন বিশ্ব ইজতেমা। এরই মধ্যে আগামী ফেব্রুয়ারির দ্বিতীয়ার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘোষণা করায় বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণে সকালে সচিবালয়ে দুই পক্ষের সঙ্গে বৈঠক করেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। বৈঠক শেষে ধর্ম উপদেষ্টা গণমাধ্যমকে জানান, আসন্ন ইজতেমা অনুষ্ঠিত হবে পবিত্র রমজান ও জাতীয় সংসদ নির্বাচনের পর। নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও ইজতেমা উপলক্ষে যে কোনো ঝুঁকি এড়াতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচন নিয়ে এখন ব্যস্ত। ইজতেমা করতে গেলে অনেক মানুষের সমাগম, ল এনফোর্সমেন্ট এজেন্সির ইনভলভমেন্ট আছে। তো আমরা সিদ্ধান্ত নিয়েছি ইজতেমা হবে ইলেকশনের পর। নির্বাচন যদি ফেব্রুয়ারির প্রথম 15 দিনের ভিতরে হয় তাহলে রমজানে তার হচ্ছে না, রমজানের পরেই হতে হবে। এদিকে সরকার ঘোষিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সরকার প্রস্তুতি নিচ্ছে বলে প্রশ্নের জবাবে জানান তিনি। নির্বাচন তো ফেব্রুয়ারির প্রথম 15 দিনের ভিতরে করার জন্য সরকার একেবারে প্রতিশ্রুতিবদ্ধ, এভাবে কাজ করে যাচ্ছে। নির্বাচন পিছানোর এই মুহূর্তে কোনো পরিকল্পনা নাই। ইসলামী চিন্তাবিদ ডক্টর জাকির নায়েকের বাংলাদেশে আসার ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে বলেও জানান ধর্ম উপদেষ্টা। এটা পররাষ্ট্র এবং স্বরাষ্ট্রের ব্যাপার। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। ভারতের আদানি গ্রুপের বিদ্যুৎ আমদানিতে দুর্নীতির প্রমাণ পেলে চুক্তি বাতিল হতে পারে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা। সবার সহযোগিতা পেলে দুদকের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। দুপুরে সচিবালয়ে আগের সরকারের বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ কালা কানুনের আওতায় থাকা প্রকল্প পর্যালোচনা উচ্চ পর্যায়ের কমিটির প্রতিবেদন জমা দেওয়ার পর আদানির বিদ্যুৎ চুক্তি ইস্যুতে কথা বলেন উপদেষ্টা। নানা সমস্যায় গেল 1 বছরে বন্ধ হয়ে গেছে 182টি গার্মেন্টস। সঙ্গে যুক্ত হয়েছে মার্কিন শুল্ক, এলডিসি উত্তরণ, অগ্নিকাণ্ড সহ কার্গো ভিলেজ সংকট। ক্রয়াদেশের সঙ্গে কমছে কর্মসংস্থান। রপ্তানিকারকদের অভিযোগ, সংকট উত্তরণে মিলছে না সরকারি সহায়তা। এ সময় বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ক্ষমতায় গেলে ব্যবসার বাধা দূর করবে তার দল।
সবশেষ 2024 সালে 38.48 বিলিয়ন ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ, যা বিশ্ববাজারে তৈরি পোশাক শিল্পের প্রায় 7%। যদিও প্রতিনিয়ত নানা সংকট মোকাবিলা করতে হচ্ছে তৈরি পোশাক খাতকে। রোববার রাজধানীতে এক আলোচনা সভায় নানা সমস্যার কথা তুলে ধরেন ব্যবসায়ীরা। আমাদের ব্যাংকিং সেক্টরের প্রবলেম, আমাদের কাস্টমস, বন্ড, এই সমস্ত সবকিছু মিলিয়ে যে একটা আনসার্টিনিটি ক্রিয়েট হয়েছে, এই ব্যাপারগুলোতে আমাদের অবশ্যই ফোকাস করতে হবে। আমরা $45 মিলিয়ন শিপমেন্ট করতে গেলে 4 ঘন্টা বিদ্যুৎ থাকে না। $100 মিলিয়ন শিপমেন্ট করব, 10 ঘন্টা বিদ্যুৎ থাকবে না, গ্যাস থাকবে না। আমাদের সলিডারিটি সেন্টারগুলো আছে, সেগুলো থ্রুতে ট্রেনিং করিয়ে প্রপার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করে দেন উই শুড গো ফর দ্য লেবার ইউনিয়ন। সংকট কাটাতে মিলছে না সহায়তা, এমন অভিযোগ করে ব্যবসায়ীরা বলেন রপ্তানি বাড়াতে সরকারের কোনো রোডম্যাপও নেই। বিটিএমএ, বিজিএমএ, বাইং হাউস অ্যাসোসিয়েশন, আমরা 3 জন মিলে আমাদের ইনভেস্টমেন্ট হচ্ছে $75 বিলিয়ন। আমরা এক্সপোর্ট করি $40 বিলিয়ন। আমাদের স্বপ্ন আছে 50 পার করব, 100 পার করব, কিন্তু সরকারের কোনো উদ্যোগ আছে? ব্যাংকের কারণে আজকে অন টাইমে অনেক ফ্যাক্টরিগুলো ঠিকমতো এলসি ওপেন করতে পারছে না। তার অ্যাকাউন্টে টাকা আছে, তার আছেন, কিন্তু তার ব্যাংকের পলিসি দিতে পারছে না। একটা অর্ডার যখন হারাচ্ছি, সেটা $1 মিলিয়ন হারাচ্ছি না, 5 লাখ, সেইটার রেপুটেশনটা কিন্তু এটা $1 বিলিয়ন চেয়েও বেশি। অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আর্থিক খাতে স্থিতিশীলতা, পুঁজিবাজারের উন্নয়ন ও মৌলিক বিষয় সংস্কার না করে এলডিসি উত্তরণ অযৌক্তিক। ব্যবসার বাধা দূর করতে প্রতিশ্রুতিবদ্ধ বিএনপি। ক্যাপিটাল মার্কেট নাই, আপনার ফাইন্যান্সিয়াল মার্কেট কাজ করতেছে না, আপনার ব্যুরোক্রেসি, সবাই বসে আছে নির্বাচন কবে হবে, কারা ক্ষমতায় আসবে, তারপরে আপনার এই ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন আমি নাইবা বললাম, কিসের গ্রাজুয়েশন? একসাথে আপনাকে পোর্ট টার্ন অ্যারাউন্ড কমাতে হবে, ইন্টারেস্ট রেট কমাতে হবে, ডিরেগুলেশন করতে হবে। এভরিথিং হ্যাজ টু বি ডান ইন ওয়ান গো। দুর্নীতি সহ হয়রানি কমাতে ব্যবসায়িক কর্মকাণ্ড অনলাইনে আনার রূপরেখাও বিএনপি দেবে বলে জানান আমির খসরু। এটা কিন্তু ইজ অফ ডুইং বিজনেস শুধু হবে না, আপনাদের কস্ট কমে যাবে। এমএস আরিফিন, সময় সংবাদ, ঢাকা। ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে কয়েকদিনের বৃষ্টিতে হেলে পড়েছে পাকা আধা পাকা ধান। পানির নিচে আলু, পেঁয়াজ, রসুন সহ রবি শস্য। দিশেহারা দিনাজপুর, নওগাঁ, জয়পুরহাট সহ বিভিন্ন জেলার কৃষক। ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়ার আশ্বাস কৃষি বিভাগের। বিস্তীর্ণ দিগন্ত জুড়ে হেলে পড়ে আছে জমির পাকা ও আধা পাকা ধান। কোথাও শাকসবজি, পেঁয়াজ, মরিচ সহ বিভিন্ন রবি শস্য ক্ষতিগ্রস্ত হয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে টানা কয়েকদিনের বৃষ্টিতে এভাবেই মাটির সঙ্গে মিশে গেছে কৃষকের স্বপ্ন। জয়পুরহাটের 5 উপজেলায় 469 হেক্টর জমিতে রোপা আমন, আগাম আলু, শাকসবজি, পেঁয়াজ, মরিচ সহ বিভিন্ন রবি শস্য নষ্ট হয়েছে। ভারী বর্ষণের কারণে আলু সব পানির নিচে তলায় যায়, সার, বীজ সবকিছু বাকি নিয়ে আইছি। পানিটা শুকায় যাওয়ার পর যোগ অনুশীলন আসলে আবার তারা আলু লাগালেও এখনো তারা আগাম আলুর সুফলটা পেতে পারে। একই অবস্থা শস্য ভাণ্ডার হিসেবে পরিচিত উত্তরের জেলা দিনাজপুরের সীমান্তবর্তী এলাকা হিলির। অধিকাংশ জমির আমন ধান বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। যেখানে ফলন হয়তো আপনার 20 মণ, বর্তমানে 7-8 মণ, 7-8 মণের মধ্যে খাওয়ার উপযুক্ত না, ফলন হবে না। কারণ এই যে কাঁচা ধান পাকেনি, যেগুলো কলা পাকা হয়ে গেছে সেগুলো দ্রুত কর্তনের জন্য আমরা পরামর্শ দিচ্ছি। টানা বৃষ্টির প্রভাব থেকে রক্ষা পায়নি মানিকগঞ্জের রবি শস্য। পানির নিচে তলিয়ে গেছে মুড়ি কাটা, পেঁয়াজ সহ নানা শস্য। ক্ষতিগ্রস্ত হয়েছে শত শত হেক্টর জমির ধান। ক্ষতির পরিমাণ নির্ধারণ করে কৃষকদের প্রণোদনা দেওয়ার আশ্বাস কৃষি বিভাগের। পেঁয়াজ হলে 16 আনা ক্ষতি হয়ে গেছে, ইরি ধান করা হয়েছে সেটাও ক্ষতি হয়েছে। যে সমস্ত কৃষকের ক্ষতি হবে, ক্ষতির আওতায় আসবে, তাদেরকে আমরা কৃষি প্রণোদনার মাধ্যমে তাদের এই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য আমরা ব্যবস্থা করব। নওগাঁর মান্দা, নিয়ামতপুর, পত্নীতলা, সাপাহার, মহাদেবপুর, বদলগাছি ও ধামইর হাট উপজেলার প্রায় 14,000 হেক্টর জমির ধান ও 2,000 হেক্টর জমির আলুর বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। চন্দ্রা বিশ্বাস, ববি, সময় সংবাদ। লন্ডনগামী একটি ট্রেনে ছুরিকাঘাতে হত্যা চেষ্টার ঘটনায় 2 জনকে আটক করেছে ব্রিটিশ পুলিশ। তবে ঘটনাটি সন্ত্রাসবাদ সংশ্লিষ্ট নয় বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। শনিবার রাতে ইংল্যান্ডের হান্টিংডনে থেমে যায় ট্রেনটি। পুলিশ জানায় স্থানীয় সময় রোববার সন্ধ্যা 7:42 প্রথম জরুরি ফোন কল পাওয়ার 8 মিনিটের মধ্যেই 2 সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়। 2 জনই যুক্তরাজ্যের নাগরিক। একজন 32 বছর বয়সী কৃষ্ণাঙ্গ ব্রিটিশ, অন্যজন 35 বছর বয়সী ক্যারিবীয় বংশোদ্ভূত। এই ঘটনায় মোট 11 জন হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। এই ছিল আমার কাছে থাকা দেশ বিদেশের খবর।